আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। গতকাল উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এই সনদে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং গুম বিরোধী সনদে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে সরকার হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ইতিমধ্যে একটি কমিশন গঠন করেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে গত দেড় দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সমালোচনা রয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের পর আয়নাঘর হিসেবে পরিচিত গোপন বন্দিশালা থেকে দীর্ঘ সময় পর বেশ কয়েকজন ব্যক্তি মুক্ত হওয়ার পর গুমের বিষয়টি জোরালোভাবে সামনে আসে। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত ১৫ বছরে বাংলাদেশে ৭৫০-র বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫০ জনের বেশি মানুষের খোঁজ এখনও পাওয়া যায়নি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ আত্মীয়দের জন্য বিশেষ নিরাপত্তা তুলে নিয়ে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পটভূমিতে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সমন্বয়ে গত ৮ই আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যমূলক সব আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এতে আরও বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসনিক ব্যবস্থাপনায় বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সংক্রান্ত বিধান বাস্তবায়ন করা সম্ভব নয়। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের ফল। উপদেষ্টা পরিষদ এটিকে বৈষম্যমূলক বিবেচনা করে আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা চেয়েছেন। গতকাল সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা চান। প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে উল্লেখ করে বলেন, এই অর্থ ফেরত আনাটা খুব জরুরি। তিনি সুইস রাষ্ট্রদূতের কাছে পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায় সম্পর্কে জানতে চান। এ বিষয়ে রাষ্ট্রদূত বলেন, সুইজারল্যান্ড সবসময় বিশ্বব্যাপী স্বীকৃত প্রক্রিয়া ও মানদণ্ড মেনে সহযোগিতা করতে ইচ্ছুক। অন্তর্বর্তী সরকারকে সমর্থন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, বন্যার্তদের সঙ্গে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ ছিল। এ কারণে বন্যা দুর্গত এলাকায় ইন্টারনেট ফ্রি করে দেওয়া হয়। কয়েকটি জেলায় ভিস্যাট স্থাপন করে মোবাইল নেটওয়ার্ক সচল রাখা হয়। তিনি গতকাল সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, টাওয়ারগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটরের ফুয়েলও ফ্রি করে দেওয়া হয়েছিল। আগামীতে দেশের প্রত্যেকটি জেলায় ভিস্যাট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে যেকোনো দুর্যোগে সেই এলাকায় মোবাইল বা টেলিযোগাযোগ করা সম্ভব হয়। তিনি বলেন, সাইবার সিকিউরিটি এখন বর্ডার সিকিউরিটির মতোই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে দেশের তরুণেরা এবং অফিসিয়ালরা যদি এ প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন তবে তা দেশের জন্যই মঙ্গলজনক হবে। রাষ্ট্রদূত সাইবার সিকিউরিটি বিষয়ে ফ্রান্স সরকার বাংলাদেশিদের প্রশিক্ষণ দিতে চায়। সাক্ষাতের শুরুতে মোহাম্মদ নাহিদ ইসলাম সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের ফ্রান্সের রাষ্ট্রদূতকে স্বাগত জানান। ফ্রান্সের প্রতি বাংলাদেশের মানুষের সবসময় আগ্রহ ছিল এবং আছে বলে উল্লেখ করেন তিনি। নাটোরে তিল চাষের আবাদি জমি এবং গড় উৎপাদন বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমে জেলায় ৪,০৯৭ হেক্টর জমি থেকে মোট ৫,২৭২ টন তিল পাওয়া গেছে, অর্থাৎ বিঘা প্রতি ফলন পাওয়া গেছে ৪.৫ মণ। বিগত বছরে জেলায় ২,২৫৪ হেক্টর জমিতে তিল আবাদ করে মোট ফলন পাওয়া যায় ২,৭১০ টন, অর্থাৎ বিঘা প্রতি ফলন পাওয়া যায় ৪ মণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, কৃষি বিভাগ তেল ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ভোজ্য তেলের ঘাটতি পূরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ফলশ্রুতিতে জেলায় লাভজনক ফসল হিসেবে তিলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:25। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনতে পাবেন বিকেল 4:05।